আসিফ নজরুল ভারতীয় কুত্তার বাচ্চা, প্রথম হারামজাদা নারী কুত্তার মতো হাজতে মারা হয়েছে। চার কুত্তার বাচ্চা সহ বেঈমান, মির্জাফর, হারামজাদা, শুয়োরের বাচ্চা মন্ত্রণালয়কে বসে যারা দুর্নীতি করবে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে, টাইম পাস করে দেন, কনস্টিটিউশনের সাথে অ্যাড করে দেন, তাদের দুইটা বিচার হবে। দুর্নীতির জন্য তার বিচার হবে এবং দেশদ্রোহিতার জন্য তার বিচার হবে। বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আওয়ামী শাসনামলে দিয়েছে, কিন্তু সবগুলো উঠাইছে আগের যে হেড অফিস সেটি আলেম ওলামাদের, তারপর পিজি হাসপাতালের যে শেষ হাতে কড়ি লাগাইয়া পরিবার ওখান থেকে শুরু করে উলঙ্গ কইরা পিটাইছেন, তারপরে তাদেরকে উলঙ্গ কইরা হাতে সিগারেট ধরাইয়া মাগি দিয়া ছবি তোলাইছেন। তাইলে আওয়ামী লীগের এই চোরগুলা, এই কুত্তার বাচ্চাগুলারে এত জামাই আদর করতেছেন কেন? আসিফ নজরুল এখানে যে মানুষের অধ্যাপক গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে, এই ঢল উনি হুইল চেয়ারে ছিলেন, আপনি হ্যান্ডকাপ পরাইছিলেন, আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পরাইছিল, তাহলে আপনি বুঝতে পারতেন যে মতিউর রহমান নিজামীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কতটা কৌশলে এখানে এগোচ্ছে। আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। তাইলে জামাত এই মাদারসান ভারতীয় শুয়োরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পরানো হয় না? যে বিরাট সমাবেশ করে এই খানকি বাগিরা কি করে মিসকে মিসকে হাসে আর পুলিশের সেবা করতে এত জামায়ের মতো দেখতে হাজতে যায়। তো এখানে এইসব লেকচার দেওয়া বন্ধ করেন। আলেমে ওলামাদের গ্রেপ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এইসব বদনামি কথাবার্তা বাদ দেন, এসব হিপোক্রেসি বাদ দেন। হিসাবে আখ্যায়িত করা হয় যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওইখানে নেওয়া হয়, কেন তাদেরকে হাত করা পরানো হয় না? প্রমুখের হাতে কেন হাত করা নাই? দিব্যমণির হাতে কেন হাত করা নাই? আনিসুল হকের হাতে কেন হাত করা নাই? সালমান রহমানের হাতে কেন হাত করা নাই? শাহজাহানের মতো দালাল পরিবহন দুর্নীতির সাথে যারা জড়িত, মির্জা আব্বাসের খালাতো ভাই, এই তিনটি মির্জা আব্বাস দোষে দোষী শাহজাহান কেন? আরেক মাফিয়া কুত্তার বাচ্চা চাঁদাবাজ, এদের হাতে কেন হাত করা নাই? বেশ কয়েকটি এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল। তারা বলতে আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনি এবং আমির খসরু, আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পরানো হয় না? 2 নম্বরে হলো হেফাজত। বরেণ্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, এদের হাতে কেন হাত করা নাই? গ্রুপ আমি চাই না আপনাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করতে, আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনাদের 14 গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না। এদেরকে কেন হাত করা পরানো হয় না? আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি, শেখ হাসিনা তাদেরকে আমরা তার ভক্ত হই অথবা না হই, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা বা গত 53 বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, কোয়ালিটি, যোগ্যতা, ভিশন, এই সংগঠনের একটা কম্বাইন্ড এবং হেফাজত ইসলাম তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে হেফাজত ইসলামের যে বাংলাদেশে ওনার মতো যোগ্য, দূরদর্শী, আরেকটি অংশ আওয়ামী লীগপন্থী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি, এখনো আমাদের মধ্যে নাই, ভবিষ্যতে তৈরি হবে এরকম লালবাগ সিউরিটি আমাদের মধ্যে নাই। আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই লালবাগ মাদ্রাসা সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য, আওয়ামী লীগপন্থী হেফাজত সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য, আওয়ামী লীগের পতনের পর এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ফেল করেছে, লালবাগের নেতৃত্বটা এখন চলে এসেছে ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। কিন্তু এই গ্রুপের মধ্যে আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা ওনাকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের দেশটাকে সঠিক উপায়ে তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য, যোগ্য এবং ক্যাপাবল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, যার কোনো বিকল্প নাই। এই
Therefore, অংশটি অর্থাৎ আওয়ামী বিরোধী আমাদের আশা আকাঙ্ক্ষা, যে গ্রুপটি সরাসরি আওয়ামী লীগ আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রত্যয়, আমাদের ডেজায়ার একটা, তিনি আবার তার যে রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণে না বলবেন দল এই রাজনৈতিক আই এম ডান, অর্থাৎ সংস্কার শেষ, আমার সংস্কারের উপরে, আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, এবার নির্বাচন, ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে, ওনার পাশে, ওনার পেছনে, ওনার ডানে, ওনার বায়ে, ওনার সামনে অত্যন্ত প্রহরীর মতো আমরা দাঁড়িয়ে থাকবো। তার সঙ্গে আবার দেখা গেল যে আমির সাহেবের ছেলে, আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, ওনার সাথে একটু বিশ্লেষণধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি, ইচ্ছা করেই আমি বিশ্লেষণধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি। দর্শকবৃন্দ, একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন। আমাদের আজকের বিষয়বস্তু হলো, আলোচনার বিষয়বস্তু এখনো পর্যন্ত বিএনপি জেনারেল ওয়াকার সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় ওই যে ইসলামপন্থী যারা বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, জনগণের ভোগান্তি হয়েছে, আহলে সুন্নাতুল জামাত, দেশদ্রোহিতা হয়েছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে, স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া, স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া। ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। তারপরে যারা পীর মোর্শেদ, ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায়, এসেছেন, যদি ব্যর্থতার মধ্যে অদূরদর্শিতায়, অযোগ্যতায়, আলাদা একটা গ্রুপ হয়ে গেছে, অসততায় একটা স্বতন্ত্র একটা গ্রুপ বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, জানতা হয়েছে দেশের অবস্থা। আজকের এটা নিয়ে আমি একটু কথা বলবো। এরপরে আমি কি নিয়ে কথা বলবো? এরপরে আগামী বাংলাদেশের সমাজ কল্যাণ উপদেষ্টা এক ভদ্র মহিলা, উনি একটা কথা বলেছে, রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল। আমি ওনার এই কথাটার উপরে লোকজন আমি একটু পর্যালোচনা করব। যেমন মুফতি শফি সাহেব রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটার উপরে কথা বলবো। হেফাজতের নামে যে সমাবেশটি হবে, ওয়াকারের মিনিমি, এবং ওয়াকারের চাকর ডক্টর আসিফ নজরুল ধরে রাখেন, উনি একটা কথা বলেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট। এর অর্থ হচ্ছে তারা বলবে যে এখন তাইলে হচ্ছে না। হেফাজত করবে আমাদের এবার লক্ষ্য থেকে তারা ইজিলি। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ঢাকা শহরে তারা জনাব তারেক রহমান বলেছে, বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন। অর্থাৎ আওয়ামী সরকারের সঙ্গে তাদের একটা ভালো, আমি এটা নিয়ে কথা বলবো। এবং বাংলাদেশের পুরো জামানাতে সবার প্রতি দমন পীড়ন হেফাজত ইসলামী অথবা ইসলামিক একজন নেতা, ওনার নাম মামুনুল হক, উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। এটা নিয়েও আমি কথা বলবো। আসুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। আগে আমি শুরু করি, জেনারেল ওয়াকার সহ অতীত সেনা প্রধানরা বাংলাদেশের স্বৈর শাসনকে জন্ম দিয়েছে, সহায়তা করেছে, যা কিছু করেছে। এখন আপনারা অনেকে বলবেন, দর্শকবৃন্দ একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন। বাংলাদেশের প্রথম সেনা প্রধান, তার কথা যদি আপনারা ধরেন শফিউল্লাহ, শফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে, সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনাপ্রধান করা হয় না। ওনাকে সেনাপ্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে। ভারত প্রেসক্রাইব করেছিল শফিউল্লাহকে জন্য সেনাপ্রধান করা হয়। এরপরে তারা যখন করবে তখন তাবলিগের লোক, মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ ভারতের এই মানসিকতাকে অ্যাভয়েড করতে পারে নাই, ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে বাংলাদেশের যে গ্রুপটি। কারণ ভারত যখন মুজিব শেখকে, মামুনুল হক সাহেব, তাজউদ্দিনকে, রাজি সাহেব, শাখাওয়াত আল রাজি সাহেব, মুফতি নজরুল ইসলামকে, মনসুর আলীকে, কামরুজ্জামান, এই চার ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা, যে চারজনকে ন্যায় কুত্তার মতো হাজতে মারা হয়েছে, এই চার কুত্তার বাচ্চা সহ আবার যেন ছাত্র মুজিব শেখকে বলা হয়েছে দিল্লি শফিউল্লাহকে সেনাপ্রধান করতে। কারণ কি? সে ছিল হিজড়া, সে ছিল নপুংসক, সে ছিল ইনডিসিসিভ এবং সে ছিল কনফিউজড ব্যক্তি জীবনে একজন মানুষ।
এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কাউন্টার করেন তারা তো সে সমাবেশ করেন ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে, ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে, প্যালেস্টাইন যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে। এটাকে কেন্দ্র করে আগামী তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না, তার কোঅর্ডিনেশন মোটেও ভালো ছিল না, তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না। পেশাগতভাবে ইজ ইট পসিবল বি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার শফিউল্লাহ এটার কাউন্টার তাকে সেনা প্রদান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য। যাকে বলা হয় এনসিপির পক্ষে করা তো এখন ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। শফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল, আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল শফিউল্লাহ? আমি দেখি না। আপনারা দেখেন কিনা জানি না, তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা, এগুলো আপনারা জানেন। মুজিবকেও সে রক্ষা করতে পারে না, আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে না। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে। এটি কেন কলঙ্কের বোঝা? তো যাচ্ছেই না। রাজনীতিতে জয়েন করলো তাকে সবাই থাপ্পড় চোপাড় দিয়েছে, ধর্মী আমলে সেনা প্রধান থাকাকালীন সময় মুজিবরে মাইরা ফেলাইছে। আপনি কাব্বা ছিলেন আওয়ামী লীগ বিরোধী কথা বলেন। আমি যে কথা দর্শকবৃন্দ, শফিউল্লাহ যখন আওয়ামী এমপি হয়, মন্ত্রী হয়, তাকে সবাই বলছে তোর মতো বাল সেনা প্রধান হয়েছে, কি করছে? মুজিবরে রক্ষা করতে পারে নাই। এই হচ্ছে শফিউল্লাহ। আমি সবার নাম বলবো না, আমি উল্লেখযোগ্য কয়েকজন যাদের